ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছু চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি25 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিল বিএনপি। তবে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে আদালতের রায়ের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটি বাতিল করে দেয়। এখন আবারও স্বৈরাচার হাসিনার পতনের 11 মাস পর সব রাজনৈতিক দল চাইছে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে নির্বাচন করতে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এই বিষয়ে বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব রাজনৈতিক দল একমত হলেও এর প্রধান উপদেষ্টা কে হবেন এবং কিভাবে তিনি নির্বাচিত হবেন তা নিয়ে মতপার্থক্য রয়ে গেছে। বিএনপি চায় 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের যেই গঠন পদ্ধতি ছিল তা ফিরিয়ে আনা হোক, অর্থাৎ সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা। তবে দলটি জানিয়েছে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকার থেকে দূরে রাখতে কোনো উত্তম প্রস্তাব এলে আলোচনা করবে। জামায়াত ইসলামী জানিয়েছে বিএনপির মতো তারাও চায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন সাবেক প্রধান বিচারপতি, কিন্তু জামায়াত স্থানীয় নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে এনসিপি তাদের প্রস্তাবে বলেছে সংসদের নিম্নকক্ষে সরকার ও বিরোধী দল মিলে 11 সদস্যের কমিটি গঠিত হবে। সেখানে দলগুলো যে নাম দেবে তার মধ্যে থেকে 8 সদস্যের সমর্থন পেলেই কেউ হবেন প্রধান উপদেষ্টা। আসলে কোন প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলে তা সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হবে, এই আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। আদিব, এনসিপির সাথে বিএনপির প্রায় সবগুলো ইস্যুতেই আমরা দেখছি কোথাও না কোথাও গিয়ে এক ধরনের মতো পার্থক্য আসলে তৈরির জায়গা থেকেই যাচ্ছে। প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে যদি আমি আসি, তার আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আসলে সবাই নির্বাচন করতে চায়, সেটিতে আপনারা একমত হয়েছেন। সেটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি সুখবর যে ঐক্যমত্য কমিশনের মিটিংগুলোতে অন্তত কোথাও না কোথাও গিয়ে আমরা ঐক্যমত্যের জায়গাটিতে পৌঁছতে পারছি। কিন্তু এই যে নিয়োগের গ্রহণযোগ্য যে পদ্ধতি, সেটির মধ্যে আমরা দেখছি আবারও নতুন করে বিভেদ সৃষ্টি হচ্ছে। আপনারা আসলে যে পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের কথা বলছেন, সেই পদ্ধতি আসলে কতখানি সহজ হবে বাংলাদেশের মানুষের জন্য? ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছে এবং সামনে দেখবেন, এবং একই সাথে আমার সাথে উপস্থিত বিজ্ঞ আলোচকবৃন্দ, সিনিয়র রাজনীতিবিদরা, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি প্রথমে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে মোটামুটি অলমোস্ট সবগুলো দলই একমত হয়েছে এবং সেই জায়গা থেকে তবে কোন পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকারটা গঠন হবে এবং এর প্রধান উপদেষ্টা কে হবেন সেগুলো নিয়ে মূলত আলোচনাটা চলছে। প্রথমত এখানে একটি বিষয় বলা দরকার যে দেখেন, ঐক্যমত্য কমিশন যে বিষয়গুলো আলোচনার জন্য রেখেছেন, সে আলোচনা রাখার মধ্যে তারা অনেকগুলো বিষয় রেখেছেন। পরবর্তীতে আমরা দেখেছিলাম বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির নির্বাচন, তারপর হচ্ছে উচ্চকক্ষ, নিম্নকক্ষ এবং এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিল বিষয়ে আলোচনা হলো। এবং এই আলোচনায় অলমোস্ট যখন সবাই অধিকাংশ দল একমত হলো, তখন বিএনপির থেকে একটা প্যাকেজ আলোচনার কথা বলা হয়েছিল। প্যাকেজ আলোচনা বলতে যে এনসিসি এবং প্রধানমন্ত্রীর মেয়াদ এবং হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, এই বিষয় প্যাকেজ আলোচনাটা তারা এবার প্রস্তাব করেছিল যে হয়তো প্রধানমন্ত্রীর 2 বারের বেশি বা 10 ব্যক্তি সর্বোচ্চ 10 বারের বেশি না, এই বিষয়টি হয়তো বিএনপি বিবেচনা করবে। তারা ইতিমধ্যে বলেছে প্রধানমন্ত্রীর সময়কাল নিয়ে তো আপনারা একমত হয়েছেন, বিএনপি তো বলেছে। আমি এটা বলছি যে এখানে হচ্ছে 3টা প্যাকেজ একসাথে করার ক্ষেত্রে বলছে। আমরা বারবার প্রস্তাব করেছিলাম এনসিসির বিষয়টি, যে এনসিসি থাকলে তখন যেহেতু এনসিসি একটা বডি থাকবে, সব সময় এক্সিস্ট করবে, এনসিসির মাধ্যমে তখন হয়তো আপনার প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে খুব বেশি জটিলতা তৈরি করবে না। কিন্তু পরবর্তীতে যেহেতু আবার আলোচনার মাধ্যমে এনসিসির নাম পরিবর্তন করে পরবর্তীতে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ কমিটি আর কি যেটি হয়েছে, তার সেটি নির্ধারণ করা হয়েছে। আমরা এখানে যে প্রস্তাবটি করেছি সেটি হচ্ছে সংসদে যে নিম্নকক্ষ থাকবে সেখানে যারা নির্বাচিত হবেন এবং সেই সংসদের আমাদের তো আবার একই সাথে উচ্চকক্ষ থাকবে এবং সেখানে উচ্চকক্ষটা সংখ্যানুপাতিক হারে আমাদের পক্ষ থেকে এবং আমাদের না অধিকাংশ দলেরই এই উচ্চকক্ষে আনুপাতিক বিষয় একমত আর কি, 2 কক্ষের। সেক্ষেত্রে আমাদের প্রস্তাবটি হচ্ছে এভাবে ছিল যে সংসদ ভেঙে যাওয়ার প্রায় 2 সপ্তাহ পূর্বেই ওই সংসদে যাদের যত শতাংশ ভোট, মানে আনুপাতিক যত ভোট, তাদের সেই অনুপাত হারে 11 সদস্যের একটা কমিটি হবে। সেখান থেকে আবার 8 জনকে একমত হতে হবে। একটা 11 সদস্যের একটা কমিটি হবে
যে কমিটি মূলত হচ্ছে পরবর্তী উপদেষ্টা কে হবেন তার বিষয়ে আর কি মূলত সিদ্ধান্ত করবেন, এবং উপদেষ্টার নাম প্রস্তাব করবেন কারা? উপদেষ্টার নাম প্রস্তাব করবেন সরকারি দল, প্রধান বিরোধী দল এবং অন্যান্য দলগুলো মিলে, অর্থাৎ 3 জায়গার থেকে মোট 3-9 জন, অর্থাৎ 9 জনের নাম প্রস্তাব করবে। এই 9 জনের মধ্য থেকে মূলত হচ্ছে আপনার 11 জনের যে কমিটি, তারা হচ্ছে আপনার এই নামটি চূড়ান্ত করবেন আর কি। তো সেই জায়গা থেকে ধরেন যারা অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবে যারা সরকার গঠন করবে, তারা তো যদি আমাদের বিদ্যমান যে ব্যবস্থায় সেটা হলে অ্যাটলিস্ট তো তারা 40% অ্যাটলিস্ট মানে আপনার ভোট পেয়ে থাকে। তো সেক্ষেত্রে 11 জনের মধ্যে কিন্তু তারা অলমোস্ট 4 থেকে 5 জন প্রতিনিধি তাদেরই থাকবে, মানে সরকার দলের থাকবে বলা চলে আর কি। 40 থেকে অ্যাজ ইউজুয়াল 50% সাধারণত হয়ে থাকে। আর বাকি যারা থাকবে তাদের জন্য হয়তো ধরেন আপনার হচ্ছে তাহলে যে 8 জনকে আপনারা একমত হবার কথা বলছেন, সেই আপনি আবার বললেন যে 5-6 জন হয়তো একই সরকারি দলের থাকবে, সেই 8 জনের মধ্যে যদি 5-6 জনও একই দলের হয় তাহলে তো আবার সেই দলীয়করণই করা হয়ে গেল কি? না, 8 জনের বলতে দলীয়করণ না, এখানে তো আপনার অন্য বিরোধী দলের যে থাকবে তাদের 3 জনের একমত হবে। কারণ আপনার হচ্ছে একটা বিষয়, জাতীয় কিছু ইস্যুতে আপনার শুধু দলের সিদ্ধান্তের বিষয়ে যে সবাই একমত হবে বিষয়টা এরকম না। কারণ আপনি এমন একজনের নাম অবশ্যই প্রস্তাব করতে হবে যাকে বিরোধী দলের লোকরাও পছন্দ করবে, শুধুমাত্র দলীয়। তখন উনি চিন্তা করবে কি, যেহেতু এই লোকরে আমার অন্য একটা দলের লোকদেরও পছন্দ করাতে হবে, তখন উনি নিরপেক্ষ এমন কাউকে পছন্দ করবেন যাকে মিনিমাম ওই 11 জনের হচ্ছে 8 জন সমর্থন করে। যদি কোনো কারণে এই বিষয়টি যদি আপনার হচ্ছে করা সম্ভব না হয়, সেক্ষেত্রে এই প্রস্তাবটি তখন হচ্ছে উচ্চ কক্ষের কাছে চলে যাবে। এটা ছিল আমাদের এবং কোনোভাবে আপনার আসলে রাষ্ট্রপতি যিনি থাকবেন তাকে প্রধান উপদেষ্টা নিয়োগের পক্ষে নয়, সেটি জামায়াত ইসলামীও বলেছে, সেটি বিএনপি আবার এই জায়গাটিতে আপনাদের সাথে দ্বিমত পোষণ করেছে। আমি রাজকুসুমের নতুন আপনার কাছে আসি। অবসরপ্রাপ্ত বিচারপতিদের প্রধান উপদেষ্টা করা হলে বিচারাঙ্গনের রাজনীতিকীকরণ শুরু হয়, সেটি এনসিপির দাবি এবং সেই জায়গাটিতে অনেকেই একমত হয়েছেন এবং সেটি আমরা এটি আমরা আসলে দেখেছি যে বিচার প্রক্রিয়াকে যেভাবে আসলে দীর্ঘদিন ধরে রাজনীতিকীকরণ করা হয়েছে সেখান থেকেও আমাদের বেরিয়ে আসা যুক্তিযুক্ত, কিন্তু এই প্রক্রিয়ার বিচারপতিদেরকে আবার এই প্রক্রিয়ার বাইরে রাখাটাও তো যুক্তিযুক্ত, সেটি আমরা পাচ্ছি কি? ধন্যবাদ। একটা পুরনো কথা মনে পড়ে গেল। 1990-এর অভ্যুত্থানের পরে তত্ত্বাবধায়ক সরকার মানে নির্বাচন করার জন্য যে সরকারটা হবে সেই সরকারটা কিভাবে গঠিত হবে তা নিয়ে তীব্র মতপার্থক্য। পরিস্থিতি এমন যে কোনোভাবেই একমতে আসা যাচ্ছে না। আমরা তখন সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা সবাই মিলে বসে আছি যে ভেতরের রাজনৈতিক দলের নেতারা কি সিদ্ধান্ত নেন। একজন একজনের নাম প্রস্তাব করেন তো আরেকজন বিরোধিতা করেন, মানে চলছে এইরকম। তখন কিন্তু একটা জায়গায় এসেছিল, আমরা কি ব্যক্তির উপর জোর দেব না পদ্ধতির উপর জোর দেব, আমরা কি চেয়ারকে দেখব না চেয়ারপারসনকে দেখব। এখান থেকে প্রশ্নটা এসেছিল যে প্রধান বিচারপতিকেই আমাদের এখানে দেখতে হবে। তিনি ব্যক্তি হিসেবে কি, তার চেয়ে বড় কথা তিনি একটা চেয়ার হোল্ড করেন। তিনি যদি প্রধান বিচারপতি হিসাবে তাকে আমরা নিয়োগ পেতে দেখি অথবা তাকে প্রধান বিচারপতি হিসেবে মেনে নিলাম, তখন তার উপর তো অন্তত এতটুকু আস্থা আমাদের থাকতে হবে, অথবা তিনি এতখানি আস্থা অর্জন করতে হবে, তার এতখানি ইন্টিগ্রিটি থাকতে হবে, এতখানি ডিগনিটি থাকতে হবে এবং জনগণেরও এতখানি তার প্রতি আস্থা থাকতে হবে যে তিনি বিচারালয়ের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন জায়গায় আছেন। এই নিয়ে তখন ডিবেটটা হলো এবং ডিবেটটা হওয়ার পরে তখন আমরা শাহাবুদ্দিন সাহেবের যে নামটা এলো, তার আগে শাহাবুদ্দিন সাহেবকে যে সবাই খুব পছন্দ করে এনেছিলেন তা কিন্তু নন। শাহাবুদ্দিন সাহেব তারপরে তার ইন্টিগ্রিটির একটা পরিচয় দিয়েছিলেন তিনি, এবং সেটা আমাদের ইতিহাসে খুব বেশি আলোচিত হয়নি। সেটা তিনি নির্বাচনটাকে সুষ্ঠু করবার জন্য ইন্টিগ্রিটির পরিচয় দিয়েছেন, যদিও তার সঙ্গে আমাদের পরবর্তী অনেক বিষয়ে বিতর্ক হয়েছিল। আপনারা জানেন যে শ্রমিক আন্দোলনটাকে নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা করেছেন, অনেক কিছু, সেগুলো আরেকটা প্রশ্ন। কিন্তু তিনি তার অন্তত ব্যক্তিগতভাবে তার অসততার কোনো জায়গা তিনি দেখাননি এবং যতখানি নিরপেক্ষ থাকা সম্ভব তিনি থেকেছিলেন। আমরা এই জন্য বাসদের পক্ষ থেকে আমরা মনে করি যে আমরা বিচারপতি যে নির্ধারণ করার সেই মাপকাঠিটা কি হবে, বিচারপতি থেকে কিভাবে প্রধান বিচারপতি হবেন, সেই ক্ষেত্রে সেই বিধানগুলো তো আমরা তৈরি করতে চাই। আমরা বিচারালয়ের তো সংস্কারটা চাই। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে যেহেতু আমরা চিন্তা করেছি যে কে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হবেন, সেই অনুযায়ী বিচারপতি কাকে নিয়োগ করা হবে, কে সুপারসিড করবেন, কার বয়স বাড়িয়ে দিয়ে
আমাদের হিসেব অনেকটা ওই রাজনৈতিক দাবা দল বা নির্বাচিত দলগুলো সেভাবেই দর্শন করেছেন দাবা খেলার মতো করে, যে কোন ঘোড়াটা কোথায় দিয়ে পরে হাতিটাকে আমি কোথায় দেব, রাস্তা কিভাবে ক্লিয়ার করব, এগুলো যখন করতে গেলেন তখন তিনটা জিনিস ক্ষতি হয়ে গেল। একটা হলো যে বিচারপতিদের সেই যে ডিগনিটির জায়গাটা সেটা নষ্ট হয়ে গেল। বিচারপতিরাও কখনো কখনো প্রধান উপদেষ্টা হবার জন্য লালায়িত হয়ে উঠলেন, এটা আমরা দেখলাম কিছু মানুষ। কেউ কেউ বিচারালয়কে প্রভাবিত করার চেষ্টা করলেন। আর সবচেয়ে মানুষের মধ্যে একটা আস্থা নষ্ট হয়ে গেল, যে বিচারপতিদের প্রতি মানুষের অন্তত এইটুকু ছিল যে আমি বিচারালয়ে অন্তত যেতে চাই, সেটা নষ্ট হয়ে গেল। কিন্তু এইভাবে কি চলতে পারে? আমরা কোথায় তাহলে একটা সঠিক পদ্ধতি কেমন করে কোথা থেকে শুরু করব? সে কারণে আমরা আবার বলেছি যে আবার আমাদেরকে শুরু করতে হবে আস্থার এই জায়গাটা তৈরি করার জন্য। কিন্তু আবার এই অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা হবে কিনা, এই বিষয়ে আমরা দেখছি নানানভাবে পক্ষে বিপক্ষে মত আসছে। সেটা হচ্ছে তাহলে যিনি সিটিং বিচারপতি আছেন তিনি কি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হলে, তাহলে শাহাবুদ্দিন সাহেব যে আমাদের সঙ্গে যে এগ্রিমেন্টে এসেছিলেন যে তিনি প্রধান উপদেষ্টা হতে রাজি আছেন যদি তার দায়িত্ব শেষ করার পর তাকে আবার আগের পদে ফিরিয়ে নিয়ে আসা যায়। এই জন্য আপনারা জানেন সংবিধানে একটা সংশোধনী করতে হয়েছিল। সে কারণে প্রশ্নটা এসেছিল যে ঠিক আছে, যিনি দায়িত্বে আছেন তাকে নন, ইমিডিয়েট অবসরপ্রাপ্ত তিনি। এর মধ্যে দিয়ে দুটো পরীক্ষা হবে। একটা পরীক্ষা হবে বিচারপতি নিয়োগের পদ্ধতিটা গত 52 বছরে আমরা খুব ভালো তৈরি করতে পারিনি। আমরা সেই জায়গাটা সত্যিকার অর্থে একটা বিচারালয়ের সংস্কারটা দেখতে চাই। দ্বিতীয়ত, যাকে বিশ্বাস করে যার উপর আমরা আস্থা অর্পণ করব তিনি বিশ্বাসের মর্যাদা রাখেন কিনা সেটা আমরা দেখতে চাই। সেই আস্থা জায়গাটিতে তো আসলে আমরা অনেকবার হোঁচট খেয়েছি। হোঁচট খেলেও বারবার, যেমন ধরো আমরা হোঁচট তো বহুবার খেয়েছি। 69-এর গণঅভ্যুত্থানের পর হোঁচট খাই নাই, 90-এর গণঅভ্যুত্থানের পর হোঁচট খাই নাই, তাই বলে কি 24-এর গণঅভ্যুত্থান ঠেকেছিল? সেই জায়গাটিতে বারবার তো মানুষ আবার রাস্তায় নামে, মানুষ ব্যর্থ হয়, হতাশ হয়, কিন্তু বসে থাকে না, আবার নতুন করে স্বপ্ন দেখে। আবার আমাদের দেখতে হবে। নাম্বার 2 হলো যে এখানে আমরা একটা জিনিস বলেছি, 6টা অপশন ছিল। 6টা অপশনের শেষ অপশন ছিল রাষ্ট্রপতির নিজে হওয়া। আমরা মনে করি এই অপশনটা বাদ থাকা উচিত, রাষ্ট্রপতি নিজে যেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান না হতে পারেন। কিন্তু সেই জায়গাটিতেও বিএনপি দ্বিমত পোষণ করেছে। শেখ রবিউল আলম বিচারাঙ্গনকে রাজনীতিকীকরণ করা থেকে বের করে নিয়ে আসতে হবে, সেই জায়গাটিতে সবাই একমত হয়েছেন, অর্থাৎ বিচার প্রক্রিয়ার মধ্যে আসলে কোনো রাজনীতি থাকবে না। কিন্তু যে জায়গাগুলো রাজিকুজ্জামান রতন তুলে ধরলেন, নানানভাবে পক্ষে বিপক্ষে তো মত আসছে, অবসরপ্রাপ্ত বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান করা যাবে কিনা সেই বিষয়টা নিয়ে, বিশেষ করে রাষ্ট্রপতি আদৌ প্রধান উপদেষ্টা হতে পারবেন কিনা, বিএনপি আসলে সেখানে কেন দ্বিমত পোষণ করছে? না, ধন্যবাদ আপনাকে প্রিয় সহালোচক এবং যারা যুক্ত আছেন। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা হতে পারবেন, এটা লাস্ট অপশনের কথা বলা হয়েছে, যে অন্য অপশনগুলি যদি কাজ না করে অথবা ফাংশন করানো না যায়, সেই অপশনের কথা বলা হয়েছে। এখন প্রধান উপদেষ্টা তো একটা যত্রতত্র ব্যক্তি, যে কোনো সময় খুঁজে বের করবেন দলীয় বিবেচনায়, সেরকম তো না। আনুপাতিক হারে উচ্চকক্ষে রাজনৈতিক দলের যে প্রতিনিধিত্ব আছে তারা যদি 11 জন করেন, ওটা সার্চ কমিটির মতো হবে। আচ্ছা, সেই সার্চ কমিটি তো রাজনৈতিক দলে দিয়ে দল কর্তৃক যদি মনোনীত হয়, তাহলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পাবে প্রধান উপদেষ্টা বাছাইকরণের ক্ষেত্রে, যেটা এনসিপি বলছে। এখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির থেকে বাছাই করে করাচ্ছে একটা স্থায়ী এবং স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়ে আসেন, সেটা আমার কাছে মনে হয় বেশি গ্রহণযোগ্য হয়, বেশি স্বচ্ছ হয় এবং বেশি জবাবদিহি মনে হয়। কিন্তু বাংলাদেশে আসলে আমরা সেই উদাহরণ তো দেখেছি, বিচারপতি নিজেই আসলে একটি দলের হয়ে কাজ করেছেন। বাংলাদেশে তো অনেক উদাহরণই আমরা দেখেছি। এখন ধরেন আপনি বিচার বিভাগ সংস্কারের কথা বলছেন, স্বাধীনের কথা বলছেন, এটা আমরা করতে চাই, অঙ্গীকারাবদ্ধ সবাই মিলে। তো সেই বিচার বিভাগকে যদি সংস্কার করা যায় এবং স্বাধীন করা যায়, সেখানকার সদ্য সাবেক প্রধান বিচারপতি জাতির আস্থা পালন করবে না, তো অথবা তার উপর আস্থা রাখা যাবে না, এই রকমভাবে সমস্ত জায়গাতে যদি আপনি সন্দেহ রাখেন, অবিশ্বাস রাখেন, আর আপনি যেটাকে বলা হয় ষড়যন্ত্র খোঁজেন, তাহলে তো একমত হওয়াটা বড় কঠিন। সেভাবে আপনি প্রত্যেক বছর কি আপনি এরকম সার্চ কমিটি করে তত্ত্বাবধায়ক সরকার এবং তার সহ উপদেষ্টাদের খুঁজবেন, এবং সেখানে কি অনৈক্য তৈরি হবে না? যদি 11 জনের মধ্যে 8 জনের যদি সমর্থন লাগে, তো সেখানেও কি রাজনৈতিক একটা জোট হবে না? সেখানেও কি আমি আপনাকে ম্যানেজ করতে চাইব না অন্যান্য রাজনৈতিক দলকে? তো সেখানে কি স্বচ্ছতা বজায় থাকে? দেখেন, তার মানে সবাইকে আসলে কোনো না কোনো ভাবে কি রাজনৈতিক দলগুলোকে ম্যানেজ করেই চলার চেষ্টা করছে। এই জায়গাটা হচ্ছে আমার মনে হয় যে এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যিনি হবেন, সেটা আমরা জেনে বুঝে একটা প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করাটাই বেটার।
এখন ধরেন 91, 96, 2001, 2008ও বলবো, ফাংশন তো করেছে ওই তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল। 3 মাসের মধ্যে তারা নির্বাচন করেছে, নির্বাচন কমিশন নতুনভাবে গঠন করেছে। 3 মাসের মধ্যেই কিন্তু প্রশাসনকে নিরপেক্ষ করে আমরা ভালো নির্বাচন পেয়েছি, ক্ষমতার পরিবর্তন হয়েছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে তো, রাজনৈতিক দলগুলি ফলাফল মেনে নিয়েছে, উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে, প্রতিযোগিতা হয়েছে তো। এখন বলবেন যে হ্যাঁ একটা সময় এসে আওয়ামী লীগ সেটা বাতিল করে দিয়েছে, অথবা 2008-এ কিছু বিতর্কও হয়েছে। তো সেই বিতর্ক হয়েছে, সেই বিতর্ক থেকে বেরিয়ে আসার জন্য তো একমতও আমরা হয়েছি, আমরা তো নতুন বাংলাদেশ গড়তে চাই। এখন ধরেন সব প্রক্রিয়াকে যদি আপনি সন্দেহের সাথে দেখেন, এবং যেটা এক্সপেরিমেন্ট না, অর্থাৎ প্রতিষ্ঠিত না, প্রমাণিত না, সেই ধরনের একটা কল্পকাহিনী জায়গায় আমরা যদি সংস্কারে যাই বা অর্ডিন্যান্স জারি করে প্রতিষ্ঠিত করতে যাই ঐক্যমতের ভিত্তিতে, যেটা বলছেন সেটা খুব সুখকর হবে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে আরও মনে হয় যে এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাবে এবং রাজনৈতিক বলয় তৈরি হওয়ার একটা উপক্রম হবে, এবং তার বিবেচনায় যার অনুকূলে তত্ত্বাবধায়ক সরকারের এক সময় এক উপদেষ্টা খোঁজার চেষ্টা করবে। এরকম একটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়ে সফল হওয়া, একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা, এরকম লোক যত্রতত্র আছে বা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে খুঁজে পাওয়া যাবে এরকম ভাবারও কোনো কারণ নাই। তার একটা নিরপেক্ষ, যেমন প্রধান বিচারপতি সদ্য সাবেক, তিনি একটা নিরপেক্ষভাবে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের সবচেয়ে বড় জায়গা থেকে কাজ করতে অভ্যস্ত। তো এই এক্সপেরিয়েন্স মানে যেটা তার আছে বা যেটা তার থাকবে, সেটাও আমার মনে হয় একটা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সহায়ক হবে। বিচারালয় আসলে যাতে করে কোনোভাবেই রাজনৈতিকভাবে প্রভাব এর মধ্যে না পড়ে, সেটাও তো আমাদেরকে নিশ্চিত করতে হবে। না, সেটা তো বলা হয়েছে যে আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই, সংস্কার করতে চাই, সেটাও তো আমাদের বড় একটা সংস্কারের বড় অংশ। জি, আরিফুল ইসলাম আদিব, আপনারা আসলে সবকিছুতেই এক ধরনের ষড়যন্ত্র খোঁজার চেষ্টা করছেন, কিংবা বিএনপি আসলে যেভাবেই যা প্রস্তাব করছে আপনারা সেখানে না, এখানে তো বিএনপির সাথে আমাদের আরো একমত বেশি, বিশেষ করে এই যে বিচার বিভাগকে প্রধান উপদেষ্টা আমি আসবো আপনার কাছে, কিন্তু আপনাদের নেতা নাহিদ ইসলাম বলেছেন নির্বাচন করে আপনাদের সামনে একটি মূলা ঝুলানো হচ্ছে, এই ধরনের ধোঁকাবাজিতে আপনারা বিশ্বাস করেন না, বা তিনি স্পষ্ট বলেছেন এই ধরনের কোনো ধোঁকাবাজিতে আমরা বিশ্বাস করব না। কিন্তু আপনারা নির্বাচন কেন্দ্রিক কাজও করছেন, আপনারা জনসম্পৃক্ততার জন্য বিভিন্ন এলাকায় ঘুরেও বেড়াচ্ছেন। আপনারা আসলে কি চাইছেন এই মুহূর্তে, সেই জায়গাটিতে আমি আসবো। জিপিএ ইস্পাত মৃত রাজখান থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপিএ ইস্পাত মৃত রাজখান দেখছেন। আরিফুল ইসলাম আদিব, আপনাকে প্রশ্ন করে বিরতিতে গিয়েছিলাম, প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে গ্রহণযোগ্য পন্থা নিয়ে আমরা আলোচনা করছি। বারবার ঐক্যমত্য কমিশনের সাথে মিটিং হচ্ছে এবং সবকিছুকেই আসলে গণতান্ত্রিক ধারায় ফিরে যাবার এক ধরনের পথ বলা হচ্ছে, কিন্তু সেই ধারায় ফিরে যেতে হলে সবচেয়ে জরুরি তো আসলে নির্বাচন। সেই নির্বাচন ঘিরে আপনাদের আসলে যে জনসংযোগগুলো হচ্ছে, সেখানে নাহিদ ইসলাম বলেছেন শুধু নির্বাচন করে আমাদের সামনে একটি মূলা ঝুলানো হচ্ছে, আমরা এই ধরনের কোনো ধোঁকাবাজিতে বিশ্বাস করতে চাই না। নির্বাচন না হলে আসলে এই সংস্কারগুলো করেই বা কি প্রয়োজন? না, নির্বাচন তো অবশ্যই হবে। নির্বাচন যে কোনো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার একেবারে প্রাথমিক ভিত্তি আর কি, সেই জায়গা থেকে নির্বাচন তো হবে, এবং এটা আমরা অভ্যুত্থানের পর থেকে বারবার বলে আসছি। দেখেন, এটা রতন ভাই আরও বেশি বলবে যে স্বাভাবিকভাবে বাংলাদেশে ওভারঅল দুইটা পক্ষ হয়ে যায় জনগণের ভিতর। একটা হচ্ছে সকল রাজনৈতিক দলগুলো মিলে একটা পক্ষ হয়, এর বাহিরে সাধারণ মানুষের কিন্তু একটা মতামত থাকে, মানে যারা আসলে সরাসরি কোনো দল করে না, যারা আসলে ভোটের সময় জাস্ট ভোট দেন, এরপর বাকি সময় তারা আসলে পর্যবেক্ষক হিসেবে থাকেন। আপনি দেখেন 90-এর যে গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু 3 জোট মিলে একটা রূপরেখা করছিল, এবং 90-তেও কিন্তু যে সরকারের অধীনে নির্বাচন হয়েছিল সেটা সংবিধানে ছিল না। 3 দল মিলে জাতীয় ঐক্যমতের, রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার গঠন করে একটা ভোট হয়েছে, এবং সেখানে 3 জোটের যে রূপরেখা ছিল সেখানে আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার সবগুলো বিষয় ছিল। কিন্তু সরকার যখন 3-4 বছর হয়ে গেল, তারপর দেখেন আবার একটা নির্বাচন করতে হচ্ছে শুধু সংবিধানে এই তত্ত্বাবধায়ক সরকার করার জন্য, যেটা 96 সালের 15ই ফেব্রুয়ারি, এবং যেখানে 90-তে একসাথে সবগুলো দল আন্দোলন করলো, বিএনপি, আওয়ামী লীগ, জামাত সবাই স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করলো, সেখানে আবার কিন্তু সেই বিএনপির বিরুদ্ধে সব দলগুলো নামা গেল। এখন বিষয়টা হচ্ছে এই যে নির্বাচিত সরকারই প্রতিবারই যখন হয়, তাদের যখন ক্ষমতা হস্তান্তরের সময়টা আসে, তখন বারবার কিন্তু নিজেরাই ক্ষমতায় ধরে রাখা কিংবা এমন একটা মাধ্যমে নির্বাচনটা করা যাতে নির্বাচনে তাদের একটা প্রভাব থাকে। এটা সেই অভিযোগ কিন্তু ইতিমধ্যে এনসিপির বিরুদ্ধেও আছে যে আপনারা আসলে নির্বাচনে যথেষ্ট প্রভাব খাটানোর চেষ্টা করছেন, আপনাদের নেতাকর্মীরা ইতিমধ্যে 300 আসনে জয়ী হবেন বলে আশ্বাসও দিচ্ছেন। না, এখানে আপা আসলে অভিযোগ আর বাস্তবতাটার আপনার কোশ্চেনটা একটু আমার কাছে মনে হচ্ছে মিসলিড হচ্ছে,
কারণটা হচ্ছে এনসিপি তো এখন পর্যন্ত কোনো ইলেকশন করে না, ইলেকশনে প্রভাব খাটাবে কোথা থেকে? আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে না, কথাটি আমি বলিনি, কথাটি বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছে। না না, রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ধরনের বক্তব্য, রাজনৈতিক জায়গা থেকে তো আমার দলের স্বপ্ন থাকতেই পারে আমি 300 আসনে বিজয়ী করবো, এটা আমার স্বপ্ন। আমি কতটুকু বাস্তবায়ন করবে সেটা জনগণ রায় দিবে, কিন্তু সেটা বলা মানেই যে আপনি অন্য দৃষ্টিকোণ থেকে মানে এটাকে হচ্ছে যেটা ঘটে গেছে অলরেডি, যেখানে যেই দলগুলো আমাদের বিভিন্ন সময় ক্ষমতায় ছিল, মানে আমাদের কোশ্চেনটা কোন জায়গায় দেখেন, শুধু নির্বাচন বাংলাদেশের সবচেয়ে সুষ্ঠু 3টা নির্বাচন হয়েছে, 90, 96 দ্বিতীয়টা এবং 2001 সালের। তো এই যে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হওয়ার পরে যে সরকার আসে, তারাও নির্বাচনের সময়টা যখন চলে আসে, আপনার 2006 সালের আগে বিচারপতির মেয়াদ বাড়িয়ে যাতে তাকে পরবর্তীতে প্রধান উপদেষ্টা করতে পারেন, সেই ইতিহাস তো আছে। তাহলে কি হয়, দেখা যায় যে নির্বাচিত সরকার পরবর্তীতে কিভাবে অনির্বাচিত কিংবা ভোটে প্রভাবিত করবে সেই প্রবণতা থেকে যায়। সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবটা হচ্ছে, যেহেতু এবার গণ অভ্যুত্থানে 2000 অধিক মানুষ শহীদ হয়েছে, ফলশ্রুতিতে এখানে রাষ্ট্রের এমন একটা মৌলিক সংস্কার দরকার, অর্থাৎ নির্বাচন, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াগুলো, প্রতিষ্ঠানগুলো। আসলে আমরা খুঁজে পাবো কিভাবে প্রতিবার? কোনটা? একেবারে রাজনীতির বাইরে গিয়ে যে ধরনের মানুষদের কথা আপনারা বলছেন সেরকম না না, এটা রাজনীতির বাহিরের কথা বলা হয় না এখানে। মূল বিষয়টা বলা হচ্ছে আপনার মূল জায়গা কোনটা, মূল জায়গাটা বলা হয়েছে এখানকার যে প্রতিষ্ঠানগুলো থাকে সেই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়। দলীয়করণ করা হয়, আমরা সেই জায়গা থেকে বলছি বেশ কিছু জায়গায় মৌলিক সংস্কার করে। মৌলিক সংস্কারটাকে আপনি যখন সুরক্ষিত করবেন, সুরক্ষিত হবে কিভাবে? সুরক্ষিত হবে, এখানকে কমিশন 6টা পদ্ধতি প্রস্তাব করছে। 6টা পদ্ধতির ভিতরে শুধুমাত্র একটা প্রস্তাব হচ্ছে পরবর্তী সংসদে গিয়ে হচ্ছে এটাকে সুরক্ষিত করা এবং এই আইনকে, অর্থাৎ আসলে যেটি এনসিপি বলার চেষ্টা করছে যে আমরা আসলে যে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে চাই বা যে পদ্ধতিটি তারা চাইছেন সেটাকে সুরক্ষিত করতে হবে। তার মানে আসলে কি বিএনপি না, এটা মৌলিক সংস্কারের শুরু, হ্যাঁ, মৌলিক সংস্কারগুলো আসলে আমরা কি তাহলে সুরক্ষা করতে পারছি না? জুলাই সনদ তো এখন আমরা তৈরি করতে পারিনি। না না, রাষ্ট্রকে সুরক্ষা করার দায়িত্ব হলো জনগণের এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাবনাটাই রাষ্ট্র সুরক্ষা নয়। এবং গণতন্ত্র বলেন, জনগণের ক্ষমতায়ন বলেন, এটা কিন্তু অনুশীলন, প্র্যাকটিস, ইম্পোসের বিষয় না। এখন ধরেন বিচারপতিদের 2 বছর বয়স বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরে ছিল, বিএনপি ওই সময় বাড়িয়েছে, না বাড়ালে ভালো হতো আমি বলছি, কিন্তু তারপরও তো সেটা সদ্য সাবেক প্রধান বিচারপতি হতে চেয়েছিল কে এম হাসান। তিনি তো দলের বা ধরেন দলের পারপাস সার্ভ করার বিষয় ছিল না, করতে না পারলে ভালো হতো, এই কারণে বিতর্কটা এড়ানো যেত। কিন্তু বিএনপি তো ধরেন সেই সংবিধান যেটা করেছিল সেই সংবিধানের আলোকে পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে ক্ষমতার বাইরে এসে নির্বাচনটা করেছিল এবং সেই নির্বাচনের ক্ষমতার পরিবর্তন হয়েছিল, বিএনপি ক্ষমতার বাইরেও ছিল, আঁকড়ে থাকেনি। হ্যাঁ, সেটাও যদি ত্রুটি থেকে থাকে আমরা সেখানে সংশোধন হতে চাই। এই সংস্কারের প্রস্তাবের কথা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার চাইল কারা? আমরাই তো চাইলাম এবং শেখ হাসিনা থাকতে চেয়েছি, আরো 2 বছর আগে বলেছি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং একটা কথা মনে রাখা দরকার, আমি আবার বলি, আপনাকে রিপিট হবে, তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজটা হচ্ছে একটা নিরপেক্ষ ভূমিকা পালন করা, এটা তোমরা চাচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে দক্ষ এবং যোগ্য হবে, কারণ একটা দেশব্যাপী জাতীয় নির্বাচন তার আয়োজন। এখন এমন একটা লোক তো দরকার যিনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে অভ্যস্ত, দীর্ঘদিন ধরে কর্তব্য পালন করেছেন, এরকম দরকার। এবং সেটার জন্য সবচেয়ে বিচার বিভাগে নিরপেক্ষতা থাকে। আমরা যতটুকু জানি যে পদ্ধতি বলছে তাদেরকে খুঁজে বের করে নিয়ে এসে ভোটাভুটির মধ্য দিয়ে, সেটাতে সমস্যা কোথায়? না, সেটা তো বিচার বিভাগের তো হলো না। আর এনসিপি খুঁজতে আনতে বলছেন, আপনি কাকে নিরপেক্ষ লোক খুঁজবেন? আপনার কাছে যে নিরপেক্ষ আমার কাছে নিরপেক্ষ না, অন্য দলের কাছে সে না। আনুপাতিকারে আপনি 11 জন দিয়েছেন, তার 8 জনের সমর্থন লাগবে, 8 জন পাওয়া গেল না। আবার ওই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানানোর জন্য কি আমরা ডিবেটে শুরু করব, অনৈক্য তৈরি করব, আন্দোলন করব, সংগ্রাম করব, তারপর হচ্ছে যে সংলাপ হবে আর কি। সার্চ কমিটি 11 জনের যদি আপনি করেন, আনুপাতিকারে যেটা বলছেন, এনসিপি যেটা বলছে, তো সেখানে আবার ডায়লগ বর্জন করব, সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে ওই প্রক্রিয়াটা এস্টাবলিশড হয়েছিল এবং সফল হয়েছিল। আমার সাথে সমালোচক একমত করেছে যে 91, 96, 2001 ভালো নির্বাচন হয়েছে। ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা যাতে আর না হয় সেই জন্য আমরা আইনটাকে আরও সংশোধন করি, আরও বেশি জবাবদিহিতার মধ্যে নিয়ে আসি তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়াটাকে, সেটা হতে পারে। কিন্তু আপনি একটা কাল্পনিক ভাবনা আমি করতেই পারে যে কোনো রাজনৈতিক দল অথবা যারা
যে তার চাওয়াটা প্রকাশ করতে পারে, কিন্তু সেটা আমার কাছে খুব বেশি এক্সপেরিমেন্টাল হয়ে যাচ্ছে, সেটা বেশি বাস্তবিক হচ্ছে না। এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বাংলাদেশের যে ডিমান্ড, তত্ত্বাবধায়ক সরকারের রোলের যে ডিমান্ড জাতির কাছে, সেটার সাথে খুব বেশি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, সাংঘর্ষিক হচ্ছে। সেই সামঞ্জস্যটার জায়গায় রাজিকুজ্জামান রতন, তার মানে বিএনপি চাইছে একটি স্থায়ী পদ্ধতি, যাতে করে আসলে বারবার এই পদ্ধতিটি পরিবর্তন করতে না হয়। সেক্ষেত্রে তো আসলে এই জায়গাগুলোকে আমাদেরকে সাংবিধানিকভাবেও এক ধরনের পরিবর্তনের জায়গা আছে। এনসিপি বারবার বলছে যে বর্তমান যে সংবিধান আছে সেটি একটি আওয়ামী লীগের সংবিধান, মুজিববাদের সংবিধান। তারা আসলে কোনোভাবেই এই সংবিধান এখন আর রাখতে চায় না। এই সংবিধান যেহেতু দেশের সাধারণ নাগরিকের অধিকার রক্ষা করতে পারেনি, সেক্ষেত্রে এই সংবিধান আসলে মানবাধিকার রক্ষা করতে পারে, এটি জনগণের সংবিধান নয়। সংবিধান পরিবর্তন করার মধ্য দিয়েও কি আসলে এই মুহূর্তে আপনি কোনো সমাধান দেখতে পাচ্ছেন? আমার কাছে একটা বিষয় একটু অদ্ভুত লাগে। সংবিধান কি কোনোদিন মানুষকে রক্ষা করতে পারে? মানে সংবিধান ইটসেলফ কোনো ক্ষমতা আছে যে মানুষকে রক্ষা করার? মানুষ যদি সংবিধানটা মেনে চলে তাহলেই মানুষকে রক্ষা করা যায়। যদি সংবিধানকে কেউ না মানে, আচ্ছা আমাদের এখানে যতগুলো সামরিক অভ্যুত্থান হয়েছে সেগুলো কি সংবিধান মেনে হয়েছিল? তার নাকি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে হয়েছিল? আচ্ছা সংবিধানের যে বিধানগুলো আছে সেটা যদি কোনো ক্ষমতাসীন দল না মানে, তাহলে কি করবে? সেটা কিংবা আমেরিকার সংবিধান দেখুন, প্রায় 237 বছরের পুরনো সংবিধান। ট্রাম্প মানছে সে সংবিধান? মানছে না তো। এমনকি সংবিধানের দোষ না ট্রাম্পকে নিয়ে মানুষ কথা বলছে? মানুষ যে ট্রল করছে সেটা কাকে নিয়ে করছে? ট্রাম্পকে নিয়ে তো করছে, সংবিধানকে নিয়ে কি? আমাদের বাংলাদেশের সংবিধানে সংবিধানগুলোকে উপেক্ষা করার মধ্য দিয়ে দেশে অনেক সংকট তৈরি হয়েছে। সংবিধানে যে দুর্বলতা ছিল সেগুলো দূর করতে হবে, এটা ঠিক, কিন্তু সংবিধান ইটসেলফ সে একটা জনগণের ক্ষতির কারণ হয়েছে তা কিন্তু নয়। বরঞ্চ সংবিধানে বলা আছে বৈষম্য করা যাবে না, ক্ষমতায় থেকে তারা বৈষম্য করেছে। সংবিধানে বলা আছে অনুপার্জিত আয় ভোগ করা যাবে না, লুটপাট করে টাকা ভোগ করেছে। সংবিধানে বলা আছে যে আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকলের জন্য একই পদ্ধতির শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। আপনি এই শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়ে দিয়েছেন। সংবিধানে বলা হয়েছে সমাবেশ করার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, যাচাই করার স্বাধীনতা, সংগঠিত হওয়ার স্বাধীনতা থাকবে। আপনারা মানুষের মিছিল মিটিং সমাবেশ করার অধিকার কেড়ে নিয়েছেন। এখন এগুলোকে তাহলে যে কেড়ে নিল দোষটা তার নয়, দোষটা হলো সংবিধানের। এই জন্য আমার কাছে একটু অদ্ভুত ব্যাপার মনে হয়। বরঞ্চ আমরা বলবো সংবিধানের কারণে দেশের স্বেচ্ছাচার তৈরি হয় নাই, সংবিধান না মানার কারণে দেশের স্বেচ্ছাচার তৈরি হয়েছে। ফলে আমরা একটা জিনিস দাঁড় করাতে চাই, সেটা হলো যে যা আমাদের অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল। সংবিধান কি? সংবিধান হলো জনগণের সর্বোচ্চ ইচ্ছার প্রতিফলন। হ্যাঁ, মানুষ ইচ্ছা করলে আবার এর চেয়ে উন্নততর সংবিধান করতে পারবে। আমাদের সংবিধানে সাম্যের কথা বলা ছিল, হ্যাঁ, এর চাইতে যদি সাম্য বাস্তবায়ন করতেই হবে, সেখানে সংশোধন নিয়ে আসা সম্ভব, যে আরও উন্নততর জায়গা যাব। কিন্তু সংবিধানে বলা ছিল যে প্রত্যেকটা মানুষের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী চলতে পারবে, ধর্মনিরপেক্ষতা থাকবে। কেউ যদি বলে যে না আমি রাষ্ট্রধর্ম করে দেবো, তাহলে এটা কি সংবিধান উন্নয়ন হলো না সংবিধানকে আরো খণ্ডিত করে ফেলা হলো? রাষ্ট্রের যাতে উন্নয়ন হয় সেটিকে মাথায় রেখে। ফলে আমরা কখনোই মনে করি না যে সংবিধান কোনো স্থির জিনিস। সংবিধান যেহেতু মানুষ তার সর্বোত্তম ইচ্ছার প্রতীক হিসেবে এটাকে নিয়ে আসে, সংবিধানকে আরো উন্নত করা। কিন্তু আমরা এখানে সংবিধানকে আরো উন্নত করার চেয়ে সংবিধানে যেটুকু অধিকার আছে সেটুকুও সংকুচিত করার যখন প্রবণতাটা দেখি, তখনই আমাদের মনে হয় যে সংবিধান নিয়ে প্রশ্ন তোলা এক। নাম্বার 2, ছুঁড়ে ফেলা এই কথাটার মধ্যে কিন্তু একটা জিনিস থাকে, একদিন কয়েকজন মিলে বসে যদি একটা সংবিধান তৈরি করে থাকে, সেদিন তো তাদের একটা সর্বোচ্চ ইন্টেলেকচুয়াল অ্যাপ্রোচ সেখানে ছিল। আমি আজকের প্রজন্ম ছুঁড়ে ফেলে দেবো তাকে নাকি আমি তখন বলবো যে সেই দিনের যে সর্বোত্তম ইচ্ছা ছিল আজকে তার চেয়ে তো উন্নততর ইচ্ছার প্রয়োজন হয়ে দেখা দিয়েছে। ফলে আসুন না এটা আরো উন্নত করি আমরা এটাকে। এবং এই যে ছুঁড়ে ফেলা শব্দটা আপনারা ব্যবহার করছেন, সেই জায়গাটিতে প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে আপনারা আসলে যে মতামতটি দিয়েছেন, ধরে নিলাম যে সেটি গ্রহণযোগ্য হলো, এরপরে যদি পরবর্তী সরকার এসে সেটিকেও আসলে আপনাদের একই সুরে ছুঁড়ে ফেলার কথা বলে, তখন আসলে বারবার এই পদ্ধতিগুলো পরিবর্তন হতে থাকবে নাকি আসলে আমরা একটি স্থায়ী পদ্ধতির দিকে যাব? জিপি পাতমিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি পাতমিত রাজখান দেখছেন। আরিফুল ইসলাম আদিব, এই যে সংবিধানকে আসলে ছুঁড়ে ফেলে দেওয়ার যে কথা, কিংবা আসলে অনেক ধরনের পরিবর্তনের জায়গাটিতে আমরা একমত হয়তো এখন হতে পারছি না, এবং সেটি কিন্তু খুবই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেখানে আসলে সহযোগিতা কারা করছে সেটি নিয়েও তো প্রশ্ন উঠছে। বিএনপি বলেছে তারাই সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সংস্কারের ক্ষেত্রে। এনসিপির এখানে আসলে দাবিগুলো কি? এনসিপি যেইভাবে আসলে ছুঁড়ে ফেলার কথা বলছে, সেভাবে যদি আপনাদের দাবি দেওয়াগুলো একসময় ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলা হয়, তখন আসলে আপনারা কি করবেন? না, সেটা তো বলছে মির্জা আব্বাস ভাই বলছেন না যে সংস্কার সরকারের পর হইলে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এটা তো অলরেডি মির্জা আব্বাস ভাই তার পূর্বের বক্তব্য বলেছেন। তো ফলে ছুঁড়ে দেওয়া বা ফেলে দেওয়া এই বক্তব্যটা
রাজনৈতিক আমাদের যে পরিবেশ সেখানে নানা ধরনভাবে বলে থাকা হয়। তা আপনি যে বিষয়টা বলছেন এখানে ছুড়ে দেওয়ার বলা হয়েছে সংবিধানের বিষয়। দেখেন আমরা এখানকার আমাদের যে 50 বছরের যে অভিজ্ঞতা, স্বাধীন বাংলাদেশের যে অভিজ্ঞতা, সেই জায়গার থেকে আমরা টোটাল এই সমস্যাটাকে দুইটা ভাবে মানে করছি, পর্যবেক্ষণ করছি। একটা হচ্ছে এখানকার শাসনতান্ত্রিক যে পদ্ধতিটা আছে সে পদ্ধতিটা ভিতরেই একটা স্বৈরতান্ত্রিক মানে স্বৈরতান্ত্রিক প্রধানমন্ত্রী বলেন কিংবা স্বৈরতান্ত্রিক পদ্ধতির বীজ রয়ে গেছে। একই সাথে এখানকার যারা মানুষ বা যারা রাজনীতিটা করেন, সমাজ বাস্তবতা, তাদেরও একটা পরিবর্তন দরকার। সেই জায়গার থেকে এখানে বারবার আসছে যে নতুন সংবিধান দরকার, নতুন সংবিধান, এই সংবিধান আমাদের মানবাধিকার রক্ষা করতে পারছে না, এই সংবিধান মানুষের মৌলিক অধিকারগুলো রক্ষা করতে পারছে না, এই সংবিধান বিরোধী দলের অধিকারগুলো রক্ষা করতে পারছে না, ইটসেলফ কোনো নাগরিকের অধিকার রক্ষা করতে পারছে না। এটা একেবারে দিবালোকের মতো সত্য। এবং পরিবর্তন না করে সংশোধনের পথে কি হাঁটা যায়? না, সংশোধনের ক্ষেত্রে সমস্যা কোন জায়গায় সেটা আপনার স্পষ্ট বলি। আর সংবিধানের বিষয়ে দেখেন, আমি আমাদের সংবিধান প্রণেতা ছিলেন যে ডক্টর কামাল হোসেন, তিনি কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের পরে তিনি নিজেই বলেছেন যে এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সংবিধানকে নতুন করে আমাদেরকে পর্যালোচনা করতে হবে। আসম রব্বাই বলছেন যে এই সংবিধান এমন একটা সংবিধান যেখানে প্রধানমন্ত্রীর কোনো জবাবদিহিতার জায়গা নাই। তো প্রধানমন্ত্রীর যখন রাষ্ট্রের কোনো জবাবদিহিতার জায়গা থাকে না, তখন আপনার সেই সংবিধান তো মানে ওই ব্যক্তি প্রধানমন্ত্রী হচ্ছে সংবিধানের, আইনের, রাষ্ট্রের ঊর্ধ্বে উঠে যান। ফলশ্রুতিতে রাষ্ট্র প্রধানমন্ত্রীর নিচে যখন চলে আসেন, রাষ্ট্র ইটসেলফ নাগরিকদের নিরাপত্তা না দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো প্রধানমন্ত্রীর কথাকেই হচ্ছে আপনার জনগণের উপর চাপিয়ে দেওয়ার সক্ষমতা করে। একটা বিষয় একটু বলতেই হবে যে দেখেন আমাদের এখানে সংবিধান সকল অধিকার দিয়েছে, কিন্তু যদি কিন্তু লাগিয়ে দিয়েছে। যদি কিন্তু কি ধরেন আপনার হচ্ছে সংগঠন করার অধিকার আছে, আপনার মিছিল মিটিং করার অধিকার আছে, আপনার মৌলিক অধিকার পাওয়ার অধিকার আছে, যদি সেটা জননিরাপত্তার জন্য বিঘ্ন না ঘটে। এই যে জননিরাপত্তার কথা আসে, তখন ধরেন এই যে গত 15 বছর ধরে পুলিশ কমিশনার থেকে যতবার বলা হয়েছে যে বিএনপি পল্টন সমাধান করতে পারবে না, তখন সেই জায়গাটা থেকে গুরুত্ব। আমি একটু একদম 10 সেকেন্ডে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, এই যে আসলে প্রধান উপদেষ্টা নিয়োগ নিয়ে আপনাদের সাথে বিএনপির যে মতপার্থক্য তৈরি হয়েছে, সেই জায়গাটিতে আপনারা কি আপনাদের পন্থাতেই থাকবেন নাকি একটি স্থায়ী বন্দোবস্তের দিকে ফেরত আসতে চান? না, এটা তো কোনো কিছু স্থায়ী বন্দোবস্ত বলতে হয় না। এখানে ঐক্যমত কমিশন ধারাবাহিকভাবে আলোচনা চলছে। এখানে বিএনপি তাদের মতামতগুলো দিচ্ছে, এনসিপি তার মতন করে দিচ্ছে, অন্যান্য দলগুলো দিচ্ছে, সেটা আলাপ আলোচনার মাধ্যমে হয়তো সমাধান হবে। রাজিকুজ্জামান রতন, প্রধান উপদেষ্টার নিয়োগ তো নিঃসন্দেহে এই সময়টাতে আসলে করা প্রয়োজন, কারণ বারবার আমরা এই ধরনের আন্দোলন দেখতে চাই না, সেটি বিএনপিও বারবার বলছে। সেক্ষেত্রে আসলে এই যে মতপার্থক্যগুলো বারবার রাজনৈতিক দলগুলোকে দূরে সরিয়ে দিচ্ছে, সেটি কি আসলে কোনো না কোনোভাবে সত্যি নির্বাচনকে পিছিয়ে দেওয়ারই কৌশল? আমার মনে হয় তা নয়, কারণ একটা প্রশ্নতে একমত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার দরকার। আচ্ছা, 2 নম্বর বিষয়টা, এখন সব প্রশ্নে সবাই একই সঙ্গে একমত হয়ে যাবে এটা ভাবাটাও আসলে একটু অতি উচ্চাশা হতে পারে। এই ডিবেটগুলো তো হওয়া দরকার। ডিবেটগুলো হলেই না আমি ত্রুটিগুলো দেখতে পাবো যে কোথায় কোথায় ত্রুটি আছে। যদি এইটা আমরা ধরেন বাসদের পক্ষ থেকে বললাম এটা হওয়া উচিত, বিএনপি বললো না এটা হলে এইরকম হতে পারে, এনসিপি বললো না এটা হলে এরকম হতে পারে, তখন তো একটা পর্যালোচনার জায়গা আসে। আমরা নির্বাচনের মধ্য দিয়ে যাচাই বাছাই করতে চাই, এই বৈঠকগুলো তো একটা যাচাই বাছাইয়ের বিষয়, এবং এটাগুলো মানে এগুলো ব্রডকাস্ট করা হচ্ছে, মানে মানুষও দেখছে, এটা ওপেন পার্লামেন্টের মতোই ব্যাপারটা হয়ে গেছে। ফলে এটা হোক না, এই বিতর্কটা চলে আমরা একটা যতটুকু আমাদের মধ্যে একমত হওয়া যায় তা নিয়ে আমরা কাজ করি, যে জায়গাগুলোতে দ্বিমত আছে সেগুলো নিয়ে আবার বিতর্ক চলতে থাকুক। এখন আদিব খুব চমৎকার একটা কথা বলেছেন উনি, যে আমাদের সংবিধানে অনেকগুলো অধিকারের কথা বলা আছে, কিন্তু পরবর্তীতে জননিরাপত্তা, জনস্বার্থ এই কথাগুলো বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের অন্তত একমত হই, জনস্বার্থ কথাটা তুলে দেই, তাহলে তো হয়ে যায়। ছুঁড়ে ফেলার চাইতে এখানে সমস্যাটা আমি 30 সেকেন্ড বলা ভাই যদি অনুমতি দেন, সেটা হচ্ছে যে দেখেন আমাদের যে রাষ্ট্রের আমাদের যে নির্বাচন ব্যবস্থা, এই ব্যবস্থা যেটা হয় যে 40% জনগণের সমর্থন নিয়ে 2/3 পায়। ফলশ্রুতিতে এই সংবিধানে যখন হয় যে কেউ একবার সংখ্যাগরিষ্ঠ 2/3 পায়, পুরো তার দলের যে মূলনীতি, সেই মূলনীতিগুলো নিয়ে সংবিধানের মূলনীতির মধ্যে ঢুকিয়ে দেয়। ফলশ্রুতিতে এই এটা তো সব সময় থাকবে। যদি ধরেন এখন আপনি যেটা সংবিধান করলে সংবিধান সংশোধনের একটা পদ্ধতি থাকবে না, সংবিধান সংশোধনের সর্বোচ্চ পদ্ধতি কি, অন্তত 2/3 মেজরিটি থাকতে হবে। ও তার মধ্যে 51% হলে হবে না, 2/3 যদি কারো হয় এবং সে যদি একটা
মানে বাজে মনোভাব থেকে এটা সংশোধন করে, পরবর্তী নির্বাচনে জনগণ তাকে আবার ইয়ে করবে, প্রত্যাখ্যান করবে, জনগণ প্রত্যাখ্যান করে বলবে যে আমি এটা মানি নাই, তাহলে যদি নির্বাচনকে গণতান্ত্রিক ব্যবস্থার একটা অঙ্গ মনে করি, তাহলে এই অঙ্গটাকে তো ব্যবহার করতে হবে, অঙ্গটাকে আটকে রাখলে তো চলবে না। এক নাম্বার 2, গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ, কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া তো গণতান্ত্রিক অঙ্গটাও কাজ করবে না। ফলে গণতান্ত্রিক সংস্কৃতি থাকবে। সেক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে আমাদের এখানে এরকম আছে যে এই যে নির্বাচনকে প্রভাবিত করে কি কি দিয়ে, আমরা বলি 5টা প নির্বাচনকে প্রভাবিত করে। একটা হলো পয়সা, তারপর হলো প্রতিপত্তি, তারপর প্রশাসন, পুলিশ, এবং তারপরে হচ্ছে প্রতীক। মানুষ এখন প্রতীক ফ্যাটিক হয়ে গেছে, যে এই প্রতীকের মধ্যে এইগুলো যদি এগুলো থেকে প্রভাব থেকে মানুষকে মুক্ত করার একটা চেষ্টা করি, তখনই না একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে উঠবে। সংস্কার ছুঁড়ে ফেলার কথা বিএনপিও বলেছে, যে অভিযোগ করেছে নাদিব। তার মানে আসলে প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য পন্থার দিকে আসলে আমরা হাঁটতে পারবো কিনা সবাই মিলে একসাথে? না, হাঁটতে হবেই। এবং আমরা যেটা বলেছি প্রধান উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে, সেখানে সবাই আসলেই ভালো হবে আমার মনে হয়। আমাদের অভিজ্ঞতা থেকে বলেছি এবং সেটা প্রমাণিত, সেটা আমি বলেছি। সংবিধান মানার সংস্কারটা তৈরি করতে হবে। আমরা এখন সংবিধানের সংস্কার নিয়ে অন্যরা যা বলছে, সেখানে হচ্ছে জনগণের স্বার্থ বা দেশের স্বার্থ রক্ষা হচ্ছে না, দলের স্বার্থ বা রক্ষা পাচ্ছে বা দল ক্ষমতায়নের দিকে মনোযোগ দিচ্ছে। আমরা কিন্তু সংবিধান পর্যালোচনার কথা বলেছি, ডক্টর কামাল হোসেন, আমরা তো সংস্কারের কথা বলেছি, পর্যালোচনার কথা বলছি, এবং আমরা জনস্বার্থে সংবিধান কিন্তু সংস্কার করতে চাইছি। পৃথিবীতে যেখানে ফ্যাসিবাদ হয়েছে, স্বৈরশাসক হয়েছে, সংবিধান অমান্য করেই হয়েছে। ওখানে সংবিধানে ছিল না যে স্বৈরশাসন বৈধ অথবা ধরেন ফ্যাসিবাদী বৈধ, তাই না? সংবিধান পরিবর্তনযোগ্য থাকতে হবে, কারণ বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র তো সংবিধান পরিবর্তন হবে, এইটুকু আমাদের বুঝতে হবে এবং মানতে হবে। একটা কথা বলি, আওয়ামী লীগ 4th সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম করেছিল। আমরা কিন্তু এটা কিছুর স্বার্থে করেছিল, দলের স্বার্থে, নিজেদের স্বার্থে। আমরা কিন্তু পরিবর্তন করে 5ম সংশোধনী বহুদলীয় গণতন্ত্র করেছিলাম, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, ব্যক্তি স্বার্থে না। দেখেন, আমরা কিন্তু দ্বাদশ সংশোধনীতে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা করেছিলাম, গণতন্ত্রের জন্য উত্তম ব্যবস্থা, রাষ্ট্রপতি থেকে বেরিয়ে আসলাম। আওয়ামী লীগ কি করলো? আওয়ামী লীগ কিন্তু তারপরে আমরা 13th সংশোধিত তত্ত্বাবধায়ক সরকার করেছিলাম। এটা দেশের স্বার্থে, জনগণের সাথে, ভোটাধিকারের স্বার্থে, গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে, যেটা এখন সবাই আমরা চাচ্ছি। আওয়ামী লীগ 5ম সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল, দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে। আবার দেখেন, 16 সংশোধনী আমরা যতবার করেছি, আমি আপনাকে বলছি, এই 16 সংশোধনীতে আওয়ামী লীগ কি করলো? ইমপিচমেন্টের ক্ষমতা নিয়ে গেল সংসদের কাছে, দলের স্বার্থে, দলের কর্তৃত্বের জন্য। আর আমরা ধরেন, আমরা কিন্তু সেই 3বার যে মেজর ভাবে সংবিধান সংশোধন করেছি, প্রতিবারই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং গণতন্ত্রের স্বার্থে। আওয়ামী লীগ 3বার যেটা করেছে সেটা ব্যক্তির স্বার্থে। এখন এই দুটিকে যদি আপনি এক করে ফেলেন, তখনই হচ্ছে সমস্যা। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগ দলীয়করণ করেছে, অন্যরা ক্ষমতায় আসলে দলীয়করণ করবে, বিএনপি বড় দল, সে মানবে না। এই সংবিধান অবশ্যই পরিবর্তনযোগ্য হবে। আমরা এখানে যেটা বলছি যে সংবিধান পরিবর্তনের জন্য, মৌলিক বিষয়গুলো পরিবর্তনের জন্য অবশ্যই গণভোটে যাবে। ধন্যবাদ রতন, আরিফুল ইসলাম, আদিব, শেখ রবিউল আলম, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।